সম্প্রতি সময়ে মাদ্রাসা কেন্দ্রিক একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে, তখন এ নিয়ে নানান কথাবার্তা চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপক আকারে। সবথেকে বিষয়ের বিষয় হচ্ছে আমাদের কওমি অঙ্গনের কিছু নামধারী প্রগতিশীল চিন্তক সাহিত্যিক, এরা দেখলাম এইটার পক্ষে ব্যাপকভাবে অবস্থান নিয়েছে এবং এটার পজিটিভ দিকগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তাই এই সমস্ত প্রগতিশীল এবং চিন্তকদের কাছে কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। প্রথমত, এই যে তারা পজিটিভ দিক থেকে এটা চিন্তা করছেন এবং ভাবছেন যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে একটা ভালো স্পেস দেওয়া, অথবা হাসিনার শাসনামলে আমাদের যে জায়গাটাতে যাওয়ার জায়গা ছিল না সেই জায়গাটাতে যাওয়ার জায়গা করে দেওয়া, এই বিষয়গুলোকে সামনে এনে তারা হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে রাষ্ট্র আমাদের জন্য ভালো কিছু করার সুযোগ এনে দিচ্ছে। কিন্তু তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে আজকে মুসলিম উম্মার ইতিহাসের দিকে যদি আপনারা একটু তাকান, বা পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রত্যেকটা ভূখণ্ডের দিকে যদি আপনারা তাকান, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট যে মুসলিমরা যত যাই করুক না কেন, এটা কখনো এই সেকুলার রাষ্ট্র মূল্যায়ন করে না এবং এটার অবমূল্যায়ন করে, ইতিহাস থেকে তাদেরকে ঢেকে ফেলার চেষ্টা করে। বিষয়টি নিয়ে বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা জানি উপমহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছিলেন আমাদের উলামায়ে কেরাম এবং আলেম সমাজ। কিন্তু পরবর্তীতে এই ইতিহাস যখন লেখা হয়, তখন তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়। আমরা ইতিহাসে তাদের নাম খুঁজে পাই না। হাতে গোনা দু একজনের নাম খুঁজে পাওয়া গেলেও তারা যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই জায়গাটাতে ভূমিকা রেখেছিল, এই বিষয়গুলো এখানে এড়িয়ে যাওয়া হয়েছে। বরং এখানে ইতিহাসের পাতায় তুলে আনা হয়েছে ক্ষুদিরাম, প্রীতিলতা বা সূর্য সেনের মতো লোকদেরকে, যারা সুইসাইড করতে গিয়েও বীর সেনা হয়ে গেছে। অথচ আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই, ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাই, এদের যে অবদান ছিল সেই অবদানগুলোকে অস্বীকার করা হয়েছে এবং ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। পরবর্তীতে যদি আপনারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দিকে তাকান, তাহলে এইখানেও এই একই বিষয় দেখতে পারবেন যে আমাদের সাথে যে দ্বিচারিতা হয়েছে, ডাবল স্ট্যান্ডার্ড হয়েছে, এটা এখানে স্পষ্ট। বাংলার জমিনের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল, সেখানে একটি যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আতাউর রহমান সাহেব, কিন্তু ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলেছে। অথচ বাস্তবতার দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি ছিলেন সেই সমস্ত নেতাদের একজন যারা বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন। অথচ ইতিহাসের পাতায় আজকের সময়ে তার নাম খুঁজে পাওয়া বড় দুষ্কর। ঠিক একই বিষয়টি আমরা দেখতে পাই বর্তমান সময়ে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক গণ অভ্যুত্থানের বিষয়ে। এখানে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের, উস্তাদদের এবং আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের যে অবদান ছিল, সেইগুলোকে কেন জানি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এবং বিগত সময়ে এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমাদের সংবিধান, আমাদের জুলাই সনদ ইত্যাদি সবকিছু থেকেই কেন জানি আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে প্রত্যেক সময় এই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো উলামায়ে কেরামকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ইসলামকে ওন করে যারা বিভিন্ন সময় রাষ্ট্রের কাজ করে, বিভিন্ন সময় সমাজের কাজ করে, তাদেরকে কেন জানি ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে। আমরা যদি একটু পূর্বে ফিরে যাই, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। অতীতের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ অবদান যারা রেখেছে, তাদের ভিতরে আমাদের ইবনে সিনা ছিল এবং আমাদের আরো অনেক মেডিকেল সায়েন্সের প্রবক্তা ছিল, কিন্তু তাদেরকে কেন জানি ইতিহাস মুছে ফেলেছে। ঠিক একইভাবে বীজগণিত, পাটিগণিতের ভিতরে আমাদের যে অবদান ছিল সেগুলোকে মুছে ফেলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে মুসলমানদের যে অবদান ছিল সেগুলোকে মুছে ফেলা হয়েছে। আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি যা এখন পর্যন্ত আছে 859 খ্রিস্টাব্দে যা প্রতিষ্ঠিত হয়েছিল মরক্কোতে, যার নাম হচ্ছে জামিয়াতুল করবিয়্যিন, এবং এটা প্রতিষ্ঠা করেছিল ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি। তার প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি আজও পর্যন্ত আমাদের ইতিহাসের সাক্ষ্য হয়ে রয়েছে যে আমরা কিভাবে শিক্ষাক্ষেত্রে অগ্রসর ছিলাম। কিন্তু আজকে শিক্ষাক্ষেত্রে আমাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না। শিক্ষাক্ষেত্রে আমাদেরকে পিছু ফেলা একটা জাতি হিসেবে বা ব্যাকডেটেড একটা জাতি হিসেবে বারবার সামনে আনা হচ্ছে। ঠিক একইভাবে সামরিক খাতে আমাদের যে একটা উন্নয়ন ছিল, আমাদের যে একটা আধিপত্য ছিল, বিশ্ব ব্যবস্থা আমরা যেভাবে ঢেলে সাজিয়েছিলাম, সেগুলোকেও আজকে মূল্যায়ন করা হচ্ছে না। অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থা সব জায়গা থেকে ইসলামপন্থীদেরকে দূরে রাখার চেষ্টা করে, তাদের অবদানকে অস্বীকার করে এবং তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে। সেই জায়গায় আমাদের কওমি অঙ্গনে তথাকথিত প্রগতিশীল অথবা চিন্তকরা যখন বলে যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে খেলার মাধ্যমে একটা স্পেস দিতে যাচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় আমাদেরকে নিতে চাচ্ছে, তখন এইগুলো আমাদের কাছে হাস্যকর বিষয় ছাড়া আর কোনো কিছুই মনে হয় না। কারণ বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশে আলেম ওলামাদের কত অবদান ছিল। আমরা যদি সম্প্রতি সময়ের দিকেও তাকাই, তাহলে দেখব বিশ্বের যত বড় বড় কোরআন প্রতিযোগিতা হয়, সেখানে প্রথম পুরস্কারগুলো আমাদের বাঙালি ছাত্ররাই নিয়ে আসে। কিন্তু রাষ্ট্র থেকে আমাদের যে বেনিফিট পাওয়ার কথা ছিল, যেভাবে মূল্যায়ন এবং উৎসাহ পাওয়ার কথা ছিল, আমরা তার বিন্দু মাত্র পাচ্ছি না। এই জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করি, তারা আমাদেরকে অধিকার দেওয়ার জন্য এই জায়গায় নিচ্ছে, নাকি আসলে এটা কোনো ষড়যন্ত্র বা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আদর্শহীন করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তারা মেঘ না চাইতে বৃষ্টি হিসেবে আমাদের উপর এই খেলাধুলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ আমরা যে জায়গায় যোগ্যতা সম্পন্ন, সেই জায়গায় আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা বারবার বলছি, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে ইসলামিক টিচার প্রয়োজন, সেখানে আমাদেরকে নেওয়া
দেওয়া হোক, যেহেতু আমরা এই বিষয়ে দক্ষতা অর্জন করেছি, এই বিষয়ে যোগ্যতা অর্জন করেছি, কিন্তু তারা আমাদের এই প্রস্তাবনাগুলোকে বারবার রিজেক্ট করে দিচ্ছে এবং আমাদেরকে মূর্খ হিসেবে জাতির সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছে। আজকে বড় দুঃখের সাথে আত্মসমালোচনা করতে হয়। অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্রদের বর্তমান নিজস্ব কোনো আইডিওলজি নেই। এই আদর্শবিহীন প্রজন্মকে যখন বোঝানো হবে যে তুমি ব্যাট হাতে ক্রিকেট খেলতে থাকো এবং ছক্কা হাঁকাতে থাকো, তখন সে নিজে থেকেই তার জীবনের মিশন এবং ভিশন হিসেবে গ্রহণ করে নেবে এই বিষয়গুলোকে। যখন ব্যাট হাতে একটা ছাত্র ছক্কা পেটানোর পর হাজার হাজার দর্শক বাহবা দিয়ে উঠবে, তখন তার মনে হবে এটাতেই মনে হয় জীবনের সফলতা। ফলে সে তার জীবনের সফলতা এবং পূর্ণতা খুঁজে নেবে এই জায়গাটাতে। অথচ সে কিতাবের পাতায় পাতায় খালিদ বিন ওয়ালিদকে বোঝার চেষ্টা করত এবং তার আইডিওলজিকে ধারণ করত। সে আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতো। সেই মানুষগুলোকে আজ ব্যাট বল হাতে ধরিয়ে দিয়ে কেন জানি মনে হয় তাদের আইডিওলজি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। যে তরুণ প্রজন্মের চোখে মুখে স্বপ্ন ছিল তাদের সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনা, তাদের গাজায় নিহত হওয়া ভাই, আরাকানে নিহত হওয়া ভাই, উইঘুরে বন্দী হওয়া ভাইদেরকে মুক্ত করা, এবং এই ভিশন নিয়ে যারা পরিচালিত হচ্ছিল, কেন জানি মনে হচ্ছে এই ক্রিকেট খেলার স্পেস দিয়ে তাদেরকে বড় একটা জায়গা করে দেওয়ার মাধ্যমে তাদেরকে এই স্বপ্ন থেকে বিচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি সর্বশেষ এই ক্রিকেট খেলা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে বলতেই হয় যে বর্তমান সময়ে জাতীয়তাবাদকে সব থেকে বেশি উস্কে দেয় ক্রিকেট এবং ফুটবল খেলার মতো এই খেলাগুলো। তাই সর্বশেষ বলতে চাই, এইগুলো আসলে আমাদের জন্য না। আমাদের নিজস্ব কিছু আইডিওলজি আছে, আমাদের নিজস্ব কিছু স্বপ্ন আছে, কিছু চিন্তা আছে, এবং সেগুলোকে কেন্দ্র করে আমাদের এই পথ চলা। হে আমার তরুণ ভাই, তোমার সামনে অনেক কাজ বাকি আছে। এই ক্ষুদ্র খেলাধুলা, ক্রিকেটের ব্যাটে একটা ছক্কা হাঁকানো অথবা ফুটবল শট করে একটা গোল দেওয়া, এগুলো আমাদের মিশন এবং ভিশন না। এর থেকে অনেক বড় কাজ আমাদের জন্য অপেক্ষা করছে। ফিলিস্তিনের মায়ের কান্না আমাকে ডাকছে, আরাকানের নিষ্পাপ শিশুর আত্মচিৎকার তোমাকে ডাকছে, উইঘুরে সেই বন্দি মা বোনেরা চিৎকার করে তোমাকে ডাকছে। তোমাকে সেখানে যেতে হবে, বিশ্ব জয় করতে হবে, ফিরিয়ে আনতে হবে সেই সোনালী ইতিহাস। এই সামান্য একটু খুচরো খেলাধুলার খুচরো বিনোদনের ভিতরে পড়ে তুমি তাদেরকে ভুলে যাবে? এটা তো কখনোই হতে পারে না। তুমি তো সাহসী বীর, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর সৈনিক, তাদের উত্তরাধিকারী। তুমি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তুমি খালিদ বিন ওয়ালিদের চেতনাধারী। সুতরাং তোমাকে সেই পথেই চলতে হবে যে পথে খালিদ বিন ওয়ালিদ চলেছেন, যে পথে সালাউদ্দিন আইয়ুবী চলেছেন।